বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে এসছে অলরেডি এবং ইউনূস সরকার হয়তো যাই করছেন বা হচ্ছে ঘর গোছাচ্ছেন বা যাই হোক একটা সাংঘাতিক রকমের নড়াচড়া আমরা দেখতে পাচ্ছি। দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রাখা না রাখার সেই সিদ্ধান্ত ইউনূস দিতে পারবে না। এইটা ইউনূসের এখতিয়ারের মধ্যে পড়ে না, বাংলাদেশের কোনো কারো এখতিয়ারের মধ্যেই পড়ে না যে আপনি অমুককে আপনি আসতে দিতে পারবেন কি পারবেন না। বাংলাদেশের যেই আদালত রয়েছে সেই আদালত যদি একটি বৈধ সরকারের অধীনে থেকে আদালত রায় দেয়, কথাগুলো শুনবেন, একটি বৈধ সাংবিধানিক সরকারের অধীনে কোনো আদালত যদি রায় দেয় যে এই দলটি রাজনীতি করতে নিষিদ্ধ করা হয়েছে, এই ধরনের কোনো আইন প্রভিশন যদি থাকে এটার কারণে, তাহলে সেই রাজনীতি বা রাজনৈতিক দল নিষিদ্ধ হতে পারে। কিসের আলোকে নিষিদ্ধ হতে পারে? সংবিধানের আলোকে। একদম, কারণ আইনটা হচ্ছে সংবিধানের আলোকে। ফলে এই যে ইউনূস, তারা তো কোনো বৈধ সরকার নাই, বৈধ সরকার না। ফলে এই ইউনূস আপনার এই আওয়ামী লীগের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে, ছাত্রলীগের ব্যাপারে, যুবলীগের ব্যাপারে বা আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে, এটি আমার কাছে ইরিলিভেন্ট। ঠিক আছে? সুতরাং এদের যে কোনো সিদ্ধান্ত অবৈধ, ভবিষ্যতে তাদের সমস্ত কর্মকাণ্ড অবৈধ হবে। এবং যারা যারা এই প্রক্রিয়ার সাথে যুক্ত ছিল, অর্থাৎ জুলাই সনদে যারা যারা স্বাক্ষর করেছে, যারা যারা এটাতে সাহায্য করেছে, ঐক্যমত্য কমিশনে যারা সংযুক্ত ছিল, এই রাষ্ট্রের ক্যাবিনেটে যারা ছিল, যেই সব লোকজন এগুলাতে জড়িত ছিল, প্রত্যেককে বিচারের কাঠগড়াতে ভবিষ্যতে দাঁড়াতে হবে। এটা একটা মেগা ট্রায়াল হবে। সরোয়ার্দী উদ্যানে অনেক বড় প্যান্ডেল খাটিয়ে অনেক বড় একটা মেগা ট্রায়াল হবে এবং সেই স্পিডি ট্রায়াল হবে। ওই ট্রায়াল কিন্তু আবার বছরের পর বছর যাবে না আপা। আইনের আলোকেই আমরা সেটা করব। ভবিষ্যৎ আসুক, ভবিষ্যতে যারা যারা বাংলাদেশের মানুষকে এই কষ্টটা দিল, বাংলাদেশের মানুষের এই মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রাপ্ত সংবিধানকে নিয়ে মকারি করলো, বাংলাদেশকে নিয়ে এই ইত্রামি করলো, এটিকে একটি নোংরা জায়গাতে নিয়ে গেল, প্রত্যেকের বিচার এই বাংলাদেশের মাটিতে হবে। আপনার যদি আওয়ামী লীগকে পছন্দ না হয়, আপনার যদি পছন্দ হয় জামাতে ইসলামী বা বিএনপি, তা আপনার দলকে জিজ্ঞেস করেন যে তুমি ইলেকশনে গেলে না কেন। আপনার যদি পছন্দ, তার যদি পছন্দ হয় জামাত, আর জামাত যদি ইলেকশনে না থাকে, তাহলে সে ভোট দিতে পারবে কেমনে? হ্যাঁ, এখন আপনি যদি একটা পার্টি ইলেকশনেই না যায়, মানে তাকে তো আমরা কি জামাতকে ওই সময় নিষিদ্ধ করেছিলাম, বিএনপিকে করেছিলাম, তারা আসলো না কেন? তারা তত্ত্বাবধায়ক সিস্টেমের কথা বলেছিল, এখন তারা তত্ত্বাবধায়ক সিস্টেমের কথা বলছে না কেন? বিএনপি এবং জামাত এই পর্যন্ত কোন তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমের কথা বলেছে? জি। তাহলে তারা অতীতে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমের কথা বলে এই যে ওই যে লোক প্রশ্ন করছে যে আমরা ভোট দিতে পারি না কেন, তার সাথেও প্রতারণা করেছে। এখন কি তারা তত্ত্বাবধায়ক সিস্টেমের কথা বলছে? বলছে না তো। তো তার মানে তারা আগেও আসলে এটা চায়নি, এখনো চায় না। খালি মাঝখান দিয়ে খালি মিথ্যা কথাগুলো বলেছে যে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। এখন তো সমস্ত কিছু প্রমাণিত হলো যে তত্ত্বাবধায়ক সরকার যদি ওদের এতই চাওয়ার থাকতো, এতবার বলেছে, এত আন্দোলন করেছে, এখন কিন্তু কার তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমের দরকার নাই। হ্যাঁ, এই জায়গাটা একদম না। আমি একটু আপনাকে বলতে চাই যে যেটা হচ্ছে আমরা দেখেছি 2018-তে সম্ভবত বিএনপি কিন্তু নির্বাচনে এসে হঠাৎ করে চলে গেল এবং পরবর্তীতেও অনেকগুলো নির্বাচনে যেখানে আইনগতভাবে কাউকে নিষিদ্ধ করা হয় নাই, যেই প্রক্রিয়াটা কিন্তু এখন শুরু হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ বা জাতীয় পার্টি বা সমমনা যে দলগুলোকে, তাদেরকে আইন করে হচ্ছে এখান থেকে বিতাড়িত। তো দর্শক বা জনগণের এই জায়গাটা সবসময় যখন কমপ্লেইন করে যে আওয়ামী লীগের আমলে ভোটের সুযোগ ছিল না, তো সেই জায়গাটা আমাদেরকে একটু ব্যাখ্যা করবেন সংক্ষেপে? কোনটা সরি, আরেকবার একটু বলেন যে কোনটা। যেটা হচ্ছে যে ধরেন বলা হয় যে বাংলাদেশ আওয়ামী লীগের সময়ে কোনো নির্বাচন অন্যদেরকে ভোট দিতে সুযোগ দেওয়া হয় নাই, বিএনপি ছাড়া নির্বাচন করা হয়েছে বা বিরোধী দলকে নির্বাচনে আসতে দেওয়া হয় নাই, সেটার কোনো তো আইনগত কোনো প্রক্রিয়া ছিল না, সেটা তাদের ঐচ্ছিক, যেটা আপনি একটু বলেছেন। কিন্তু এখন যেটা করা হচ্ছে যে সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে রীতিমতো আইন করে বা তার সমমনা দলগুলোকে আইন করে যাতে ভোটাধিকার থেকেই বঞ্চিত করা হচ্ছে। তো দুটোর জায়গাটা দুটোর জায়গা তো খুবই স্পষ্ট। একটা হচ্ছে যে আইন তো আর কিছু না, এটা তো আর আইন না, কারণ এগুলো সবই বেআইন। কারণ এটা অনেকটা গায়ের জোরে জিনিসটা করছে, প্রশাসনকে ব্যবহার করে, পুলিশকে, বিডিআর কে ব্যবস্থা করে
কারণ ওরা যে আইন বানাচ্ছে এটা তো কোনো আইন না, এটা 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 বাংলাদেশে এটা কোনো আইন না, কারণ তাদের আইন বানানোর কোনো এখতিয়ার নাই। জি, এইটা অনেকটা গায়ের জোরে বাংলাদেশ আওয়ামী লীগকে তারা ইলেকশনে আসতে দেবে না, সিম্পল অ্যাজ দ্যাট। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ইউনুসের অধীনে তো কোনো ইলেকশন আমরা এমনিও করবো না, আমরা ইনক্লুসিভ ইলেকশন চাই, বাট ইউনুসের অধীনে না, একটি নিরপেক্ষ একটা 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 অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে। সেটার নাম তত্ত্বাবধায়ক সরকার হতে পারে, সেটার নাম নির্বাচনকালীন সরকার হতে পারে, সেটার নাম একটা অস্থায়ী সরকার হতে পারে, এবং সেটাও হতে হবে প্রক্রিয়া অনুসরণ করে। এবং সেই প্রক্রিয়াটা কি হতে হবে, 5ই আগস্টের পরে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা হস্তান্তর করছেন, নতুন করে শুরু হতে হবে। মানে এমন একটা সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর মাননীয় প্রধানমন্ত্রী করবেন, ধরে নেওয়া হবে তারা ক্ষমতা হস্তান্তর করেছেন 5ই আগস্টের পরে, এবং ওই 5ই আগস্টের পরে ক্ষমতা হস্তান্তর করেছেন, এবং ওই সরকারটা নির্বাচনকালীন একটি সরকার পরিচালনা করছে। এখন এটা কিভাবে হবে না হবে সেগুলো আলোচনার ভিত্তিতে হতে পারে, কারণ আমরা সংবিধানের বাইরে যেতে পারবো না। তো একবার সংবিধানের বাইরে গেলে আপনাকে আজীবন এটা প্রেসিডেন্ট হয়ে থাকবে যে সবাই সংবিধান তখন ভাঙতে থাকবে। নিয়ম নিয়মই, ডিসিপ্লিন ডিসিপ্লিনই। সো আলটিমেটলি যেটা হয়েছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ, আমরা যখন ক্ষমতাতে ছিলাম তখন কিন্তু আমরা কোনোভাবে কোনো দলকে নিষিদ্ধ করে ইলেকশনে আসতে পারবে না এমন করিনি। আর এইখানে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করে আমাদেরকে গায়ের জোরে নির্বাচন আসতে দিচ্ছেই না। সো দুইটার মধ্যে তো খুবই সহজ পার্থক্য। গণভোট হচ্ছে এবং গণপরিষদ নামে একটা কথাবার্তা হচ্ছে, মানে এত নতুন নতুন কথা শিখছি, গণপরিষদ, গণভোট, তারপরে আপনার কি উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ। এর মধ্যে বাংলাদেশের ধরেন আপনার জুলাই সনদের হ্যাঁ ভোট, সেটা বাধ্যতামূলক 4টা প্রশ্নের একই উত্তর দিতে হবে, আপনাকে হ্যাঁই দিতে হবে। আবার তার আগে ঐক্যমত্য কমিশন, মানে মাথার উপর দিয়ে আসলে অনেক কিছু যাচ্ছে। আপনি যদি সামারি করে এই জায়গায় আমাদের মতো মানে মূর্খ বা অজ্ঞান মানুষকে বোঝাতে চান যে এটার গণপরিষদের ভোটটা হয়েছে যেটা, যে সংবিধান প্রণয়ন করবার জন্য নেতা আপনার মানে যেই ভোটটা হবে সেই ভোটটার ম্যান্ডেটটা মানুষ তাদেরকে তখন এই কারণেই দিচ্ছে যে তারা একটা সংবিধান প্রস্তুত করবে। গণপরিষদ ইলেকশনটাই হচ্ছে এইটা। এটার বাইরে অন্য কিছু যদি না হয়ে থাকে, গণপরিষদের হচ্ছে যে আপনি একটি সংবিধান প্রস্তুত করবেন, এই সংবিধান আপনাকে প্রস্তুত করার ম্যান্ডেট কে দিবে? জনগণ দিবে। এক্স্যাক্টলি। তাহলে সেটার একটা ভোট হতে হবে। তাহলে একটা ভোট হলো গণপরিষদ ইলেকশন। গণপরিষদ ইলেকশন কি করবে? ইলেক্টেড হওয়ার পরে তারা পার্লামেন্টে গিয়ে সংসদ অধিবেশনের মধ্যে তারা সংবিধান প্রণয়ন করবে। যেটা কি 1972 সালের সাথে কানেকশন আছে? 72 সালের সংবিধানটা কিভাবেই হয়েছিল কিনা? 1972 সালে তো আমরা গণপরিষদ ইলেকশন না, 1972 সালে তো আমরা স্বাধীনতার ঘোষণা, আমরা তো সংবিধান রচনা করে ফেলেছি স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমেই। জি, মানে আমরা যখন সংবিধান আমাদের প্রণয়ন করি, সেই সংবিধানটা প্রণয়ন তো 1972 সালে করিনি, আমরা তো সংবিধান প্রণয়ন করেছি 1971 সালের 10 এপ্রিল। জি, যেটা আপনি ব্যাখ্যা করেছেন অলরেডি। তো এইটাই ফরহাদ মাজাররা বুঝতে ভুল করে। তারা বলে যে 1970 সালের ইলেকশনের ভোট দিয়ে কিভাবে তারা সংবিধান প্রস্তুত করলো, তারা কি গণপরিষদের আলাদা ইলেকশন করেছে? একদম। আবার অন্যদিকে তারা স্বাধীনতার ঘোষণাপত্রকে মেনে নেয়, ওই তাদের জুলাই চার্টারের মধ্যে দেখবেন এটা আছে, প্রস্তাবনাতে আছে যে স্বাধীনতার ঘোষণাপত্র, এগুলা কিন্তু তারা মেনেছে। আবার মূল গর্ভাশয়ে গিয়ে তারা স্বাধীনতার ঘোষণাপত্রকে বাদ দিয়ে দিয়েছে, স্বাধীনতার ঘোষণাকে বাদ দিয়ে দিয়েছে, গণতন্ত্র শব্দটা বাদ দিয়ে দিয়েছে, নানান রকমের কাহিনী তারা ঘটিয়েছে। এখন স্বাধীনতার ঘোষণাপত্রকে মানে আবার তারা প্রশ্ন করছে যে এই সংবিধানের জন্য গণপরিষদ ইলেকশন হয়নি। এখন দুইটাই, এইটার কারণ হচ্ছে যে তারা আইনটা বোঝে না, জুরিসপ্রুডেন্সটা বোঝে না, আইনি কোনো জ্ঞান নাই, অশিক্ষিত মূর্খ, মাদ্রাসা থেকে পড়ে এসেছে, এই ধরেন আলিফ বাতা পড়ে এসে এই সংবিধান নিয়ে কথাবার্তা বলছে। এটার জন্য পড়তে হবে পৌরনীতি, পড়তে হবে রাষ্ট্রনীতি, পড়তে হবে আইন, পড়তে হবে। আলিফ বাতা সা পড়ে সংবিধান কেমনে আপনি বানাবেন? হ্যাঁ, ওইটা ঠিক আছে, আলিফ বাতা সা পড়ে আপনি আরবি পড়তে পারবেন, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। এখন এবিসিডি পড়ে আমি ইংরেজি শিখলাম, আলিফ বাতা সা পড়ে আমি আরবি শিখলাম। তো আরবি যদি আমি শিখি আর আমি ইংরেজি শিখি আর ক খ গ ঘ বাংলা শিখি, এই তিনটা শিখে তো আমার সংবিধান সম্পর্কে আমাকে জানতে হলে আইন শিখতে হবে। জি। তো এগুলো ধরেন ব্যাপারটা এমন হয়েছে, এই যে নাহিদ বলেন, এই আসিফ মাহমুদ বলেন, এদের তো কোনো আইনি কোনো ভিত্তি নাই, এরা তো আইন জানে না। আলী রিয়াজ তো আইনের ছাত্র না। হ্যাঁ, সুতরাং এটা একটা আইনি জুরিসপ্রুডেন্সের একটা ব্যাপার। জুরিসপ্রুডেন্সের ব্যাপারটা কি?
জি। যে আমি একদিকে বলছি স্বাধীনতার ঘোষণাপত্রকে আমি মেনে নিচ্ছি আমার প্রস্তাবনাতে, হুম হুম, অন্যদিকে আমি প্রশ্ন তুলছি সংবিধান নিয়ে। হুম হুম, এটা তো দুই রকম হয়ে গেল। প্রথমে আপনাকে এই ব্যাপারে ঐক্যমত্য হতে হবে যে স্বাধীনতার ঘোষণাপত্র যে বাংলাদেশের প্রথম সংবিধান, জি এইটা আপনি বোঝেন তো? না বোঝেন তো? অবশ্যই। উত্তর যদি হয় হ্যাঁ ইয়েস বুঝি, দেন আর কোনো কোশ্চেন তো নাই, নো কোশ্চেন আস্ক। তো আলটিমেটলি ঘটনা যেটা হয়েছে যে এই যে গণপরিষদ, এই গণপরিষদ মানে হচ্ছে এমন যে আপনাকে ম্যান্ডেট দেওয়া হচ্ছে সংবিধান প্রণয়ন করবার জন্য, জি পরিষ্কার। জি, আরেকটা হচ্ছে জাতীয় ইলেকশন। মানে তারা এই কারণে গণপরিষদের কথা বলছে যে তাদের জুলাই। ন্যাশনাল ইলেকশন হচ্ছে রাষ্ট্র পরিচালনার ইলেকশন, হুম হুম, করেছেন যে ওই ম্যান্ডেটটা হচ্ছে যে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, ক্লিয়ার। সো আলটিমেটলি যেটা হয়েছে যে আপনার এই যে তারা বলছে যে তারা সংবিধানকে চেঞ্জ করবে না করবে, তারা এখন যেটা করতে চাচ্ছে তারা আপনার একটা গণভোটের আয়োজন করছে। ওই গণভোটের মধ্যে আপনার ওই যে জিয়াউর রহমান স্টাইলে, হ্যাঁ, আপনি কোশ্চেন যা করবেন সবই উত্তর আমার পক্ষে। এই তত্ত্বাবধায়ক সিস্টেমটা তো আসলে অসাংবিধানিকই। এখন আমাদের স্বার্থে এসেছিলেন, তাহলে জি। এটাকে কেন বাতিল করলো আদালত? কেন বাতিল করলো আদালত? আদালত তো রাষ্ট্রের নাগরিক, তো সেও তো দেশে শান্তি চায়। জি সে তখন বর্ণনা করতে গিয়ে বলল আমেরিকার আবুল ভাই যে এই তত্ত্বাবধায়ক সিস্টেমটাকে তো নষ্ট করেছে পলিটিশিয়ানরা। কিভাবে নষ্ট করেছে? আমরা 15 ফেব্রুয়ারি নির্বাচন আরো অনেক না কিছু না না না, কি আছে? 15 নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার হয়নি, হয়েছে আপনার 2001 সালের ওই 1996, হ্যাঁ 1996 জুন মাসে ইলেকশনটা তত্ত্বাবধায়ক সরকার হয়েছে। হয়েছে। ওই এটা এইভাবে তারা নষ্ট করেছে। বিএনপি করলো কি, তাদের বিচারপতি মানে হাসানের নিয়মটা কি, তত্ত্বাবধায়ক সরকারের লাস্ট অবসরপ্রাপ্ত যে বিচারপতি তিনি তো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন। জি এখন তিনি যাতে, এখন বিএনপির আমলে এক বিচারপতি এম কে হাসান, তিনি আপনার কে এম হাসান, তিনি আপনার অবসর গ্রহণ করেছেন। হুম, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, জি আবুল ভাই ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন যে কে এম হাসান তিনি অবসর নিয়েছেন 2004 সালে বা 2004 সালের একটু আগে, তারিখ মনে নাই কিন্তু মূল কাহিনী শোনেন। জি এখন এই কে এম হাসান একসময় বিএনপির রাজনীতি করত, বুঝতে পেরেছেন? এখন অ্যাপিল ডিভিশনের আরেকজন বিচারপতি, ওনার নাম হচ্ছে রুহুল আমিন কিনা, আমি মাঝে মধ্যে আমার অনেক সমস্যা হয়ে যায়। না, আপনি অনেক বেশি প্রেসার। তবে আমার এটা মনে আছে কে এম হাসানের বিতর্ক একটা ছিল এবং না, পরবর্তীতে জিনিসটা বোঝেন, মানে জিনিসটা একটু বুঝবেন। সেটা হচ্ছে যে বিএনপি আমলে কে এম হাসান অবসর গ্রহণ করেন প্রধান বিচারপতি থাকা অবস্থাতে। জি এখন কে এম হাসান যদি এই শেষ অবসরপ্রাপ্ত বিচারপতি থাকে, তাহলে সেই তো বিএনপি টার্মের পরে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে, হুম হুম, যদি না তার আগে কেউ অবসর গ্রহণ করে ফেলে। এটাই তো সায়েন্স, এটাই তো আইনটা ছিল। আইনটা ছিল এটা। কিন্তু আনফরচুনেটলি কে এম হাসানের পরে আরেকজন বিচারপতির অবসরে যাওয়ার কথা। হুম হুম, সেই বিচারপতি যাতে অবসরে যেতে না পারে, এই জন্য বিচারপতিদের বয়স 65 থেকে 67 করে ফেলে বিএনপি। করে দেওয়া। তাহলে সেই লোকটা চাকরির মেয়াদ আরো 2 বছর বাড়ে, হুম হুম, আর অবসর নিতে পারে না। তাহলে লাস্ট অবসরটা কে নেয়? কে এম হাসান। তাহলে সেই হবে প্রধান। কেন কে এম হাসানকে তাদের এত দরকার? কারণ কে এম হাসান ছিল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। একদম, মানে ওই দলীয়করণ করার সেই যে প্রক্রিয়াটা, যেটা এই যে আপা, এই যে একটা সিস্টেম, যে সিস্টেমটা অবৈধ, অর্থাৎ যে প্রতিবেশী আমরা মানি না, সেই প্রতিবেশীকেও আপনি পলিটিক্যাল করে ফেলতেছেন। আমরা একটা নিয়ে আসতেছেন। আমরা নিজেদের মারামারি থামানোর জন্য, আমাদের নিজেদের মানে অনৈক্য এগুলো থামানোর জন্য আমরা একটা রেফারি আনলাম। ওই রেফারিকেও পর্যন্ত আপনি দলীয়করণ করার চেষ্টা করেছে কে বিএনপি। ফলে তখন আদালত দেখলো যে এই সিস্টেমটাকে তো অ্যাবিউজ করা হচ্ছে। বিচার বিভাগকে এখন কি, তাহলে কি করবে ভবিষ্যতে পলিটিক্যাল পার্টিগুলা বিচারক গুলাকে সব পলিটিক্যাল বিচারক নিয়োগ করবে, যাতে করে তিনিই হতে পারেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। একদম, আমি এই জায়গাটায় যেহেতু আমরা মানে কথা আলোচনাটা এত মজা লাগছে মানে যে এত সহজ করে এই বিষয়গুলো আমার মনে বারবার আসা উচিত। তো সময়ের স্বার্থে আমি জাস্ট আমেরিকার আবুলকে শুধু একটাই বলছি যে আপনি নিশ্চয়ই উত্তরটা পেয়ে গেছেন আমেরিকার আবুল, যে ক্ষমতা থেকে বের হলেই তত্ত্বাবধায়ক সিস্টেম আওয়ামী লীগ চায় না।
ক্ষমতাতে থাকা অবস্থাতেই তারা তত্ত্বাবধায়ক সিস্টেমটা চেয়েছে। আদালত বাতিল করে দিলে তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা অন্য কারো পক্ষে সেটার বিরুদ্ধে বলা সম্ভব নয়। সেই কারণেই ক্ষমতা থাকা অবস্থাতে তত্ত্বাবধায়ক বলেছে, যেটা আদালত বাতিল করেছে আমরা কি করবো, আমরা কি করবো। কিন্তু আমরা যে ফাইট করেছি কোর্টে, এইটার প্রমাণ হিসেবে এই রায়টা আছে। জি, এইবার আপনি বলেন, আপনি কি বলছিলেন? আমেরিকার আবুল বলছি নামে যে ভদ্রলোক আছে, এত বড় নাম ওনার আব্বা রেখেছেন। আমার কাছে একটু বিস্ময় লেগেছে, আমেরিকা থেকে আবুল বলছি, এরকম নাম, একটু ইউনিক নাম, বাট ভালো লেগেছে নামটা, নিশ্চয়ই উত্তরটা পেয়েছেন। হ্যাঁ, ওকে। না, আমি যেটা একটুখানি যেটা নিয়ে হয়তো আলোচনার আজকের সময় হবে না, বারবার আমি দেখেছি যে যেমন ধরেন কোটা সিস্টেম বাতিল হওয়া, তত্ত্বাবধায়ক সরকারের যেই আদালতের জায়গা, এই জায়গায় বাংলাদেশ আওয়ামী লীগ তার জায়গাটা হয়তো পরিষ্কার করতে পারে না সরকারে থাকার সময়, অথবা এখন যেমন একটু করে কথা হচ্ছে, আমরা কিন্তু খুব তাৎক্ষণিক বিষয়গুলো নেই, কিন্তু এগুলোকে জনগণের মধ্যে যাওয়ার জায়গাটা তৈরি হয়। আপনাকে যে আমি তথ্যটা দিলাম, এগুলো আপনি জানতেন না? এটাই আমি বললাম যে এইটা ধরেন আমি যে একজন নিজেকে একটু সচেতন মনে করি, আমি জানি কে এম হাসানের একটা সমস্যা ছিল, ইয়াজউদ্দিন সরকারের। সহজ করে কখনো আপনি জানেননি, এই তো ঘটনা। একদম না, এত ডিটেল করে যে একদম টু দ্য পয়েন্ট, যে আওয়ামী লীগ, বিশেষ করে যে আওয়ামী লীগ সরকারের সময়ে এটা আদালতের এবং এই আওয়ামী লীগ এবং বিএনপি এক পক্ষে ছিল এটাকে টিকিয়ে রাখার ক্ষেত্রে। এই যে এটা কিন্তু মানুষের মধ্যে একটা বড় জিনিস, যে সবসময় দোষটা আওয়ামী লীগকে দেওয়া হয়, তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। আপনি যে এই যে এটাকে কি বলে, গণভোটটা আপনি করবেন, এই গণভোটটা কিন্তু গণভোট করবে নির্বাচিত সংসদ করবে। গণভোট আপনি চাইলেই আপনি গণভোট করতে পারবেন না। না, এই যে এই জায়গাটায় তো তারা তো গণভোট করছে নির্বাচন সংসদ হওয়ার আগেই, একটা ঐক্যমত্য কমিশনের সব দলের সিগনেচার নিচ্ছে যে সনদে, আবার তারা গণভোটে দিচ্ছে একই দিনে, নির্বাচনের দিনে। তাহলে এবং তারা আবার বাধ্যবাধক যে দলই ক্ষমতায় আসুক, একজন গতকাল দেখলাম প্রশ্ন তুলছে, তাহলে যে সব দলের যে দল ক্ষমতায় আসবে সেই দল এটা বাস্তবায়ন, তাহলে বাকিদের এটা কি প্রয়োজন ছিল? মানে এই যে জায়গাগুলো খুবই কনফিউশন, এবং এটা তারা করছে। এবং আপনি যেটা বলছেন যে এটা তো আসলে কোনোভাবে আইনি ভিত্তি না এবং ভবিষ্যতে এটা তো টিকবে না, কিন্তু প্রশ্ন হচ্ছে যদি আওয়ামী লীগকে বাইরে রাখে, তারা এভাবেই ক্ষমতায় একটা সমঝোতা করে, তাহলে তার ওই ভবিষ্যৎ আসার সুদূর পরিকল্পনা।